২০০২ সালে গ্রীষ্মকাল। আমার বয়স তখন ঠিক ১৯। সদ্য কলেজে ভর্তি হয়েছি। আমাদের পাড়াটা ছিল শান্ত, গাছপালায় ঘেরা, যেখানে প্রতিটি বাড়ির সামনে ছোট্ট ফুলের বাগান আর পুরনো দিনের লোহার গেট। কিন্তু পাড়ার শেষ মাথায় একটা বাড়ি ছিল, যেটা বছরের পর বছর ধরে খালি পড়েছিল। দোতলা বাড়িটার পলেস্তরা খসে পড়েছে, জানালাগুলো ভাঙা, আর বাগানটা জঙ্গলে পরিণত হয়েছে। পাড়ার লোকেরা বলতো ওই বাড়িতে কেউ থাকতে চায় না। কেন সে সম্পর্কে কেউ স্পষ্ট করে কিছু বলতো না, শুধু মুচকি হেসে বলতো, ও, বাড়ির গল্প আছে। আমি, মৌলি, ছিলাম পাড়ার সবচেয়ে কৌতূহলী মেয়ে। কলেজে ঢুকে আমার মধ্যে একটা অদ্ভুত সাহস এসেছিল। নতুন জীবন, নতুন বন্ধু, আর মনে একটা ছটপটানি, কিছু একটা উত্তেজনাপূর্ণ করার। তাই যখন শুনলাম ওই খালি বাড়িতে রাতের বেলা আলো জ্বলে, আমার মনটা খুঁচিয়ে উঠল। কে থাকে ওখানে? ভূত নাকি অন্য কিছু? আমার বন্ধু রিয়া বলল, মৌলি, তুই পাগল, ওই বাড়িতে যাস না, লোকে বলে রাতে ওখানে অদ্ভুত শব্দ হয়। কিন্তু আমার মাথায় তখন শুধু একটাই চিন্তা, আমাকে জানতেই হবে। এক বিকেলে যখন সূর্য ডুবছে আর পাড়ায় ঝিঁঝির ডাক শুরু হয়েছে, আমি আর রিয়া ঠিক করলাম বাড়িটার কাছে যাব। আমার পরনে ছিল একটা হালকা নীল শাড়ি, মা জোর করে পরিয়েছিল কারণ পাড়ায় একটা পুজোর অনুষ্ঠান ছিল। রিয়ার পরনে ছিল সালবার কামিজ, আর তার মুখে উৎকণ্ঠা। আমরা বাড়িটার কাছে পৌঁছেতেই দেখলাম গেটটা খোলা, যেন কেউ আমাদের জন্যই অপেক্ষা করছে। আমি হাসতে হাসতে রিয়াকে বললাম, দেখ, এটা কোনো ভূতের কাজ নয়, কেউ এখানে এসেছে। রিয়া আমার হাত ধরে ফিসফিস করে বলল, মৌলি, চল ফিরে যাই, আমার ভয় করছে। কিন্তু আমার পা তখন থামছিল না। আমি গেটটা ঠেলে ভেতরে ঢুকলাম। বাড়িটার সামনে একটা পুরনো আম গাছ ছিল, যার ডালপালা ছায়া ফেলে বাড়িটাকে আরও রহস্যময় করে তুলেছিল। বারান্দায় উঠতেই একটা ঠান্ডা হাওয়া আমার শাড়ির আঁচলটা উড়িয়ে দিল। আমি হঠাৎ থমকে দাঁড়ালাম। দোতলার একটা জানালায় একটা ছায়া দেখলাম, কেউ যেন আমাদের দিকে তাকিয়ে আছে। রিয়া আমার হাতটা চেপে ধরে বলল, মৌলি, দেখ, ওখানে কেউ আছে। আমি বললাম, চুপ কর, ভয় পাস না, আমরা শুধু দেখে যাব। আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। বাড়ির ভেতরটা অন্ধকার, শুধু বাইরের হালকা আলো জানালা দিয়ে ঢুকছে। মেঝেতে ধুলো জমে আছে, আর দেয়ালে পুরনো পেইন্টের দাগ। হঠাৎ একটা শব্দ হলো, যেন কেউ কাঠের মেঝেতে হেঁটে যাচ্ছে। আমার বুকের ঢুকপুকিনি বেড়ে গেল, কিন্তু আমি রিয়াকে বললাম, এটা হয়তো বাতাসের শব্দ, ভয়ের কিছু নেই। কিন্তু আমার মন বলছিল, এটা বাতাস নয়, কেউ এখানে আছে। আমরা একটা বড় হল ঘরে ঢুকলাম। ঘরের এক কোণে একটা পুরনো সোফা ছিল, তার উপরে একটা ছেঁড়া কাপড় পড়েছিল। আর ঠিক তখনই আমি দেখলাম একটা ছায়া দ্রুত দেয়ালের পাশ দিয়ে সরে গেল। আমি চুপি চুপি রিয়ার কানে বললাম, দেখলি, এটা কোনো ভূত নয়, এটা মানুষ। রিয়া কাঁপতে কাঁপতে বলল, তুই পাগল হয়ে গেছিস, চল পালাই। কিন্তু আমার মধ্যে তখন একটা অদ্ভুত উত্তেজনা। আমি জানতে চাইছিলাম, এই বাড়ির রহস্য কি। আমরা আরেকটু এগিয়ে গেলাম। হঠাৎ একটা দরজার পাশে একটা টেবিলের উপর কিছু জিনিস দেখলাম, একটা পুরনো ডায়েরি, একটা কলম, আর একটা ছোট্ট কাচের বোতল, যার ভেতরে কি যেন ঝকঝক করছে। আমি ডায়েরিটা হাতে নিলাম। প্রথম পাতায় লেখা ছিল, এই বাড়ি শুধু ইট আর পাথরের নয়, এখানে লুকিয়ে আছে এমন এক রহস্য যা শুধু সাহসীরাই জানতে পারে। আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। আমি রিয়ার দিকে তাকালাম, তার চোখে ভয় আর কৌতূহল মিশে আছে। ঠিক তখনই দোতলা থেকে একটা হালকা গানের আওয়াজ ভেসে আসছে। কেউ যেন একটা পুরনো রেকর্ড প্লেয়ারে গান বাজাচ্ছে। আমি আর রিয়া একে অপরের দিকে তাকালাম। আমার মনে হলো এই বাড়ি আমাদের ডাকছে। আমি ফিসফিস করে বললাম, চল ওপরে যাই। রিয়া প্রায় চিৎকার করে বলল, তুই সিরিয়াস? আমি যাচ্ছি না। কিন্তু আমি তাকে প্রায় টেনে নিয়ে সিঁড়ির দিকে এগোলাম। সিঁড়িগুলো পুরনো, প্রতিটি ধাপে ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছিল। আমরা দোতলায় পৌঁছেতেই দেখলাম একটা দরজা হালকা খোলা, ভেতর থেকে আলো আসছে। আমি দরজার কাছে গিয়ে উকি দিলাম। ঘরের মাঝখানে একটা পুরনো চেয়ারে বসেছিল একজন। তার মুখ দেখা যাচ্ছিল না, কারণ সে আমাদের দিকে পিঠ করে বসেছিল। তার হাতে একটা গ্লাস, আর ঘরে একটা পুরনো গ্র্যামোফোন বাজছিল। আমি আর রিয়া পাথরের মতো দাঁড়িয়ে গেলাম। হঠাৎ সে ঘুরে তাকালো, তার চোখে একটা অদ্ভুত দীপ্তি, যেন সে আমাদের জন্যই অপেক্ষা করছিল। সে হাসল আর বলল, এসেছ তাহলে? আমি জানতাম কেউ না কেউ আসবে। তার কণ্ঠস্বর ছিল গভীর, প্রায় মন্ত্রমুগ্ধ করার মতো। আমার শরীরে একটা অদ্ভুত অনুভূতি হলো, ভয়, কৌতূহল, আর কিছু একটা যেটা আমি বোঝাতে পারছিলাম না। তার কণ্ঠস্বরে একটা মায়াময় টান ছিল,
যেন আমার মনের গভীরেই কিছু একটা জাগিয়ে দিচ্ছিল। আমি, মৌলি আর রিয়া দোতলার ওই অন্ধকার ঘরে দাঁড়িয়েছিলাম, যেখানে পুরনো গ্রামোফোনের সুর ভেসে আসছিল। লোকটার মুখটা এখনও ভালো করে দেখতে পাইনি, কারণ ঘরের আলোটা মিটমিট করছিল, যেন কোনো পুরনো বাতি শেষ নিঃশ্বাস ফেলছে। তার হাতের গ্লাসে একটা অদ্ভুত ঝকঝকে তরল ছিল, যা আলোর সাথে খেলা করছিল। আমার শাড়ির আঁচলটা হঠাৎ বাতাসে উড়ে গেল, আর আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। তোমরা এখানে কেন এসেছ? সে আবার বলল, তার গলায় একটা হালকা হাসি। আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। রিয়া আমার হাত এত জোরে চেপে ধরল যে আমার ব্যথা লাগল। আমি তাকে চুপ করার জন্য চোখে ইশারা করলাম। আমার মনে একটা অদ্ভুত মিশ্রণ, ভয়, কৌতূহল আর কিছু একটা, যা আমি ঠিক বুঝতে পারছিলাম না। আমি সাহস সঞ্চয় করে বললাম, আমরা শুধু দেখতে এসেছি। এই বাড়ি অনেকদিন খালি, তাই ভাবলাম। আমার কথা শেষ হল না। সে হঠাৎ উঠে দাঁড়াল। তার পরনে একটা গাঢ় নীল কুর্তা, যেটা আলো আঁধারে ঝিলমিল করছিল। তার চলাফেরায় একটা আভিজাত্য ছিল, যেন সে এই বাড়ির মালিক, বা হয়তো এর থেকেও বেশি কিছু। দেখতে এসেছ? সে হাসল। এবার তার দাঁতে একটা দুষ্টু ঝিলিক। এই বাড়ি দেখার মতো অনেক কিছুই আছে, কিন্তু শুধু দেখলে হবে না, এখানে আসতে হয় অনুভব করতে। তার কথা একটা ইঙ্গিত ছিল, যেন সে আমাদের কিছু একটা দেখাতে চায়, যা শুধু চোখে দেখা যায় না। আমার মনের ভেতর একটা অদ্ভুত টান অনুভব করলাম, যেন আমি এই রহস্যের গভীরে যেতে চাই। রিয়া আমার হাতটা টেনে ফিসফিস করে বলল, মৌলি, চল পালাই, এটা ভালো ঠেকছে না। কিন্তু আমার পা যেন আটকে গেছে। আমি বললাম, আরেকটু দেখি, এত সহজে ছেড়ে দেব না। আমি লোকটার দিকে তাকালাম। তার চোখে একটা দীপ্তি, যেন সে আমাদের মনের ভয় আর কৌতূহল দুটোই পড়ে ফেলেছে। সে আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে এলো। আমি দেখলাম তার হাতে একটা পুরনো চাবি ঝুলছে, যেটা সে আঙুলের মধ্যে ঘুরিয়ে খেলছিল। এই বাড়ির গল্প জানতে চাও? সে জিজ্ঞেস করল। তার গলায় এমন একটা আকর্ষণ যে আমি না বলতে পারলাম না। আমি মাথা নাড়লাম। সে হাসল আর বলল, তাহলে এসো, কিন্তু মনে রেখো, একবার শুরু করলে পিছনে ফেরা যায় না। তার কথায় একটা অদ্ভুত সুর ছিল, যেন সে আমাদের কোনো খেলায় ডাকছে। সে আমাদের ইশারায় ঘরের ভেতর ঢুকতে বলল। আমি আর রিয়া একে অপরের দিকে তাকালাম। রিয়ার চোখে ভয়, কিন্তু আমার মনে একটা অদ্ভুত উত্তেজনা। আমরা ঘরে ঢুকলাম। ঘরটা ছিল বড়। দেয়ালে পুরনো পেইন্টিং ঝুলছে, যেগুলোর রং ফিকে হয়ে গেছে। এক কোণে একটা বড় আয়না, যেটার কাঁচে ফাটল ঝরেছে। আয়নার সামনে একটা টেবিলে কিছু জিনিস ছড়িয়েছিল, একটা পুরনো ডায়েরি, একটা কলম, আর সেই ঘচের বোতল যেটা আমরা আগে দেখেছিলাম। বোতলের ভেতরে কি যেন ঝকঝক করছিল, যেন কোনো জাদুকরী তরল। লোকটা টেবিলের কাছে গিয়ে দাঁড়াল। সে ডায়েরিটা হাতে নিল আর আমাদের দিকে তাকিয়ে বলল, এই বাড়ি শুধু ইট আর পাথরের নয়, এখানে লুকিয়ে আছে এমন এক গল্প, যা শুধু সাহসীরাই জানতে পারে। তার কথায় আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। আমি বললাম, কি গল্প? এখানে কি হয়েছিল? সে হাসল আর বলল, ধৈর্য ধরো, গল্প বলতে সময় লাগে। সে ডায়েরিটা খুলল। পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু লেখাগুলো এখনও স্পষ্ট। সে পড়তে শুরু করল। বছর 20 আগে এই বাড়িতে একজন থাকত, একা, কিন্তু তার মন ছিল অস্থির। সে এমন কিছু খুঁজছিল, যা সাধারণ মানুষের জন্য নয়। সে থামল, আমাদের দিকে তাকাল। তোমরা কি সেই জিনিস খুঁজতে এসেছ? তার প্রশ্নে আমার মনটা দুলে উঠল। আমি জানতাম না আমরা কি খুঁজছি, কিন্তু তার কথায় যেন আমার ভেতরের কৌতূহল আরও বেড়ে গেল। রিয়া ফিসফিস করে বলল, মৌলি, চল বাড়ি ফিরি, এটা ভালো ঠেকছে না। কিন্তু আমার পা যেন আটকে গেছে। আমি বললাম, আরেকটু দেখি, এত সহজে ছেড়ে দেব না। আমি লোকটার দিকে তাকালাম। তার চোখে একটা দীপ্তি, যেন সে আমাদের মনের ভয় আর কৌতূহল দুটোই পড়ে ফেলেছে। সে আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে এলো। আমি দেখলাম তার হাতে একটা পুরনো চাবি ঝুলছে, যেটা সে আঙুলের মধ্যে ঘুরিয়ে খেলছিল। তোমরা
এই বাড়ির গল্প জানতে চাও? সে জিজ্ঞেস করল। তার গলায় এমন একটা আকর্ষণ ছিল যে আমি না বলতে পারলাম না। আমি মাথা নাড়লাম। সে হাসল আর বলল, তাহলে এসো, কিন্তু মনে রেখো, একবার শুরু করলে পিছনে ফেরা যায় না। তার কথায় একটা অদ্ভুত সুর ছিল, যেন সে আমাদের কোনো খেলায় ডাকছে। সে আমাদের ইশারায় ঘরের ভেতর ঢুকতে বলল। আমি আর রিয়া একে অপরের দিকে তাকালাম। রিয়ার চোখে ভয়, কিন্তু আমার মনে একটা অদ্ভুত উত্তেজনা। আমরা ঘরে ঢুকলাম। ঘরটা ছিল বড়, দেয়ালে পুরনো পেইন্টিং ঝুলছে, যেগুলোর রং ফিকে হয়ে গেছে। এক কোণে একটা বড় আয়না, যেটার কাঁচে ফাটল ধরেছে। আয়নার সামনে একটা টেবিলে কিছু জিনিস ছড়িয়েছিল, একটা পুরনো ডায়েরি, একটা কলম, আর সেই ঘছের বোতল যেটা আমরা আগে দেখেছিলাম। বোতলের ভেতরে কি যেন ঝকঝক করছিল, যেন কোনো জাদুকরী তরল। লোকটা টেবিলের কাছে গিয়ে দাঁড়াল। সেই ডায়েরিটা হাতে নিল আর আমাদের দিকে তাকিয়ে বলল, এই বাড়ি শুধু ইট আর পাথরের নয়, এখানে লুকিয়ে আছে এমন এক গল্প যা শুধু সাহসীরাই জানতে পারে। তার কথায় আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। আমি বললাম, কি গল্প? এখানে কি হয়েছিল? সে হাসল আর বলল, ধৈর্য ধরো, গল্প গলতে সময় লাগে। সেই ডায়েরিটা খুলল। পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু লেখাগুলো এখনও স্পষ্ট। সে পড়তে শুরু করল। বছর 20 আগে এই বাড়িতে একজন থাকত, একা, কিন্তু তার মন ছিল অস্থির। সে এমন কিছু খুঁজছিল যা সাধারণ মানুষের জন্য নয়। সে থামল, আমাদের দিকে তাকাল। তোমরা কি সেই জিনিস খুঁজতে এসেছ? তার প্রশ্নে আমার মনটা দুলে উঠল। আমি জানতাম না আমরা কি খুঁজছি, কিন্তু তার কথায় যেন আমার ভেতরের কৌতূহল আরও বেড়ে গেল। রিয়া ফিসফিস করে বলল, মৌলি, চল বাড়ি ফিরি, এটা ভালো ঠেকছে না। কিন্তু আমি তার হাত ছাড়িয়ে এগিয়ে গেলাম। আমি লোকটার দিকে তাকিয়ে বললাম, আমরা জানতে চাই, কি লুকিয়ে আছে এই বাড়িতে? সে হাসল, তার চোখে একটা দুষ্টু ঝিলিক। তাহলে এসো, সে বলল, আর একটা পাশের দরজার দিকে ইশারা করল। আমরা দরজার দিকে এগোলাম। দরজাটা খুলতেই একটা অন্ধকার সিঁড়ি দেখা গেল, যেটা আরও ওপরে উঠে গেছে। সিঁড়ির শেষেই একটা মিটমিটে আলো জ্বলছিল। আমার হৃৎপিণ্ডের ধুকপুকি বেড়ে গেল। আমি জানতাম এই সিঁড়ি আমাদের কোথাও নিয়ে যাবে, যেখানে ফেরার পথ নাও থাকতে পারে। কিন্তু আমার মন বলছিল, আমাকে যেতে হবে। লোকটা আমাদের পিছনে হাঁটছিল। তার পায়ের শব্দ ছিল নরম, প্রায় শোনা যাচ্ছিল না। আমরা সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম। প্রতিটা ধাপে ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছিল, আর আমার মনে হচ্ছিল এই বাড়ি আমাদের গিলে ফেলতে চায়। উপরে পৌঁছে আমরা একটা ছোট ঘরে ঢুকলাম। ঘরটা ছিল প্রায় খালি, শুধু একটা পুরনো কাঠের বাক্স ছিল মাঝখানে। বাক্সটার উপরে কিছু অদ্ভুত নকশা খোদাই করা ছিল, যেগুলো আলোতে ঝিলমিল করছিল। লোকটা বাক্সর কাছে গিয়ে দাঁড়াল। সে তার হাতের চাবিটা বাক্সের তালায় ঢুকাল। আমি আর রিয়া পাথরের মতো দাঁড়িয়েছিলাম। সে তালাটা খুলল আর বাক্সের ঢাকনা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে একটা হালকা আলো বেরিয়ে এলো, যেন কোনো গোপন রহস্য জেগে উঠছে। আমি দেখলাম বাক্সের ভেতরে একটা পুরনো আংটি, একটা ছোট্ট কাচের শিশি আর একটা পুরনো চিঠি। এগুলো কি? আমি জিজ্ঞেস করলাম। সে হাসল আর বলল, এগুলো এই বাড়ির হৃৎপিণ্ড। প্রতিটা জিনিসের একটা গল্প আছে। তুমি কি শুনতে চাও? আমি মাথা নাড়লাম। সে চিঠিটা হাতে নিল আর পড়তে শুরু করল। চিঠিতে লেখা ছিল একজন নারীর কথা, যে এই বাড়িতে থাকত। তার জীবন ছিল নিঃসঙ্গ, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত আকাঙ্ক্ষা ছিল, কিছু একটা খুঁজে পাওয়ার যা তাকে মুক্তি দেবে। চিঠিতে লেখা ছিল, যে এই বাড়িতে আসবে তার সাহস থাকতে হবে, কারণ এখানে লুকিয়ে আছে এমন এক রহস্য যা শুধু হৃদয় দিয়ে বোঝা যায়। চিঠি পড়ে সে আমাদের দিকে তাকাল। তোমরা কি এই রহস্য খুঁজতে প্রস্তুত? তার কথায় আমার শরীরে একটা অদ্ভুত অনুভূতি হল। আমি জানতাম এই রহস্য শুধু গল্প নয়, এর মধ্যে কিছু একটা আছে যা আমার জীবন বদলে দিতে পারে। আমি বললাম, আমরা প্রস্তুত। রিয়া আমার দিকে তাকিয়ে চোখ বড় করে বলল, তুই পাগল হয়ে গেছিস? সে হাসল। সে আংটিটা হাতে নিল আর আমার দিকে এগিয়ে এলো।
এই আংটি পরে দেখো তো, সে বলল। আমি দ্বিধা করলাম। আংটিটা দেখতে সাধারণ, কিন্তু তাতে একটা অদ্ভুত ঝকঝকে পাথর ছিল। আমি আংটিটা হাতে নিলাম। যেই না আমি আংটিটা পরলাম, আমার শরীরে একটা হালকা ঝাঁকুনি লাগল। আমার চোখের সামনে যেন সবকিছু ঝাপসা হয়ে গেল। আর আমি দেখলাম একটা অদ্ভুত দৃশ্য। একটা নারী এই বাড়িতে রাতের অন্ধকারে একা নাচছে। তার চোখে একটা অদ্ভুত তৃপ্তি, যেন সে কিছু একটা পেয়েছে। আমি চোখ খুললাম। লোকটা আমার দিকে তাকিয়ে হাসছিল। কি দেখলে? সে জিজ্ঞেস করল। আমি কিছু বলতে পারলাম না। আমার মন বলছিল, এই বাড়ির রহস্য শুধু গল্প নয়, এটা আমার সাথে জড়িয়ে যাচ্ছে। আমার শরীরে যেন একটা অদ্ভুত কাঁপুনি ছিল। আংটিটা আমার আঙুলে ঝকঝক করছিল, আর আমার মনে হচ্ছিল এই ছোট্ট পাথরের মধ্যে যেন কোনো জাদু লুকিয়ে আছে। আমি, মৌলি আর রিয়া সেই ছোট্ট ঘরে দাঁড়িয়েছিলাম, যেখানে পুরনো কাঠের বাক্স থেকে আলো বেরিয়ে আসছিল। লোকটার চোখে একটা দুষ্টু হাসি, যেন সে আমার মনের ভেতরটা পড়ে ফেলেছে। তার কুর্তার হাতা হালকা উড়ছিল, আর তার হাতে ধরা চাবিটা আলোতে ঝকঝক করছিল। কি দেখলে? সে আবার জিজ্ঞেস করল, তার কণ্ঠস্বরে একটা মৃদু চ্যালেঞ্জ। আমি কিছু বলতে পারলাম না। আমার মাথার ভেতর সেই নারীর ছবি ঘুরছিল, তার নাচ, তার চোখের তৃপ্তি, আর তার মুখে একটা অদ্ভুত হাসি। আমি শুধু বললাম, একটা নারী, সে নাচছিল। আমার কথা শুনে তার চোখে একটা ঝিলিক খেলে গেল, যেন আমি তার প্রত্যাশিত উত্তরই দিয়েছি। রিয়া আমার পাশে দাঁড়িয়ে কাঁপছিল। সে ফিসফিস করে বলল, মৌলি, এই আংটি খোল, আমার ভয় করছে। কিন্তু আমার হাত যেন আংটিটার সাথে আটকে গেছে। আমি চেষ্টা করলাম, কিন্তু আংটিটা খুলছে না। আমি লোকটার দিকে তাকিয়ে বললাম, এটা কি, এই আংটি কেন খুলছে না? সে হাসল আর বলল, এই আংটি শুধু তাকেই বেছে নেয় যে এই বাড়ির রহস্য জানতে প্রস্তুত। তুমি বেছে নেওয়া হয়েছ। তার কথায় আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। আমি জানতাম না এটা ভয়ের শিহরণ না কোনো অজানা উত্তেজনা। আমি বললাম, এই বাড়ির রহস্যটা কি, আর এই নারী কে ছিল? সে হাসল আর বাক্স থেকে সেই কাচের শিশিটা তুলে নিল। শিশির ভেতরে একটা হালকা নীল তরল ঝকঝক করছিল। সে বলল, এই শিশিতে আছে তার গল্পের একটা অংশ। তুমি যদি সত্যি জানতে চাও তাহলে এটা নিতে হবে। রিয়া প্রায় চিৎকার করে বলল, মৌলি, না, তুই এটা নিবি না, এটা কোনো জাদুটাদু হতে পারে। কিন্তু আমার মন তখন অন্য কিছু ভাবছিল। আমার কলেজের নতুন জীবন, পাড়ার একঘেয়েমি, আর আমার ভেতরের ছটপটানি সব মিলিয়ে যেন আমি কিছু একটা খুঁজছিলাম। এই বাড়ি, এই লোকটা, এই আংটি, সব কিছু আমাকে টানছিল। আমি শিশিটা হাতে নিলাম। তরলটা যেন আমার হাতের তালুতে একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে দিল। লোকটা বলল, এক ফোঁটা চেখে দেখো, তাহলেই তুমি জানতে পারবে। আমি দ্বিধা করলাম। রিয়া আমার হাত ধরে টান দিল, কিন্তু আমি তাকে ছাড়িয়ে শিশিটা খুললাম। একটা মিষ্টি গন্ধ ভেসে এলো, যেন কোনো ফুলের সুবাস, কিন্তু তাতে একটা অদ্ভুত মাদকতা ছিল। আমি এক ফোঁটা তরল মুখে দিলাম। তৎক্ষণাৎ আমার শরীরে একটা ঝাঁকুনি লাগল, আর আমার চোখের সামনে আবার সেই দৃশ্য ভেসে উঠল। এবার আমি সেই নারীকে আরও স্পষ্ট দেখলাম। সে ছিল তরুণী, আমারই বয়সী। তার পরনে একটা হালকা শাড়ি, যেটা তার শরীরের সাথে মিশে গিয়েছিল। সে একা নাচছিল, কিন্তু তার নাচে একটা অদ্ভুত মায়া ছিল। তার চারপাশে কয়েকটা ছায়া, যেন তারা তার সাথে নাচছে। আমি দেখলাম তার হাতে সেই আংটি, আর তার চোখে একটা তৃপ্তি, যেন সে কিছু একটা পেয়েছে। হঠাৎ সে আমার দিকে তাকালো। তার চোখে আমি নিজেকে দেখলাম, যেন আমি তারই প্রতিচ্ছবি। আমি চমকে উঠলাম। যখন আমার চোখ খুলল, আমি দেখলাম লোকটা আমার দিকে তাকিয়ে হাসছে। কি দেখলে এবার? সে জিজ্ঞেস করল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, সে আমার দিকে তাকালো,
আমি আমি তাকে চিনি না, কিন্তু মনে হলো আমি তাকে জানি। সে মাথা নাড়ল আর বলল, এই বাড়ি তোমাকে ডাকছে মৌলি। তুমি এখানে শুধু কৌতূহল নিয়ে আসনি, তুমি এসেছ কারণ এই বাড়ি তোমার জন্য অপেক্ষা করছিল। তার কথায় আমার মনটা দুলে উঠল। আমি জানতাম না এটা কি, কিন্তু আমার ভেতরে একটা অদ্ভুত টান অনুভব করছিলাম। আমি বললাম, এই নারী কে, আর এই বাড়ির রহস্য কি? সে হাসল আর বাক্স থেকে সেই পুরনো চিঠিটা তুলে নিল। চিঠিতে লেখা ছিল, আমি জানি না আমার এই সিদ্ধান্ত ঠিক ছিল কি না, কিন্তু এই বাড়ি আমাকে মুক্তি দিয়েছে। আমি যা চেয়েছিলাম তা পেয়েছি, কিন্তু তার দাম ছিল বড়। যে এই বাড়িতে আসবে তাকে সেই দাম দিতে হবে। চিঠির শেষে একটা অদ্ভুত চিহ্ন ছিল, যেটা আমার আংটির পাথরের নকশার মতো। আমি চিঠি থেকে চোখ তুলে তাকালাম। লোকটা বলল, তুমি কে এই দাম দিতে প্রস্তুত? তার কথায় আমার শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি বললাম, কি দাম? সে হাসল আর বলল, তুমি যা চাও তা পাবে, কিন্তু তার বদলে তুমি এই বাড়ির একটা অংশ হয়ে যাবে। তার কথায় আমার মনটা দ্বিধায় পড়ে গেল। আমি কি চাই? আমি কেন এখানে এসেছি? রিয়া হঠাৎ আমার হাত ধরে বলল, মৌলি চল, এটা কোনো খেলা না, এই লোকটা কিছু একটা করছে আমাদের সাথে। কিন্তু আমি তাকে থামিয়ে বললাম, আমি জানতে চাই, আমি এই রহস্যের শেষ দেখতে চাই। লোকটা হাসল আর বলল, তাহলে এসো, এই বাড়ির আরেকটা অংশ দেখাও। সে আমাদের নিয়ে ঘরের এক কোণে গেল, যেখানে একটা পুরনো পর্দা ঝুলছিল। সে পর্দাটা সরালো আর আমরা দেখলাম একটা গোপন দরজা। দরজাটা খুলতেই একটা অন্ধকার প্যাসেজ দেখা গেল। সে বলল, এই পথে যাবে নাকি এখানেই থামবে? আমি আর রিয়া একে অপরের দিকে তাকালাম। রিয়ার চোখে ভয়, কিন্তু আমার মনে একটা অদ্ভুত সাহস। আমি বললাম, আমি যাব। আমরা প্যাসেজে ঢুকলাম। ভেতরটা ছিল ঠান্ডা, আর দেওয়ালে কিছু অদ্ভুত নকশা খোদাই করা ছিল। প্যাসেজের শেষে একটা বড় দরজা ছিল, যেটার উপরে সেই একই চিহ্ন, আংটির পাথরের নকশার মতো। লোকটা দরজার কাছে দাঁড়াল আর বলল, এই দরজার ওপারে তোমার উত্তর আছে, কিন্তু মনে রেখো, একবার ঢুকলে তুমি আর আগের মৌলি থাকবে না। তার কথাই আমার শরীরে একটা অদ্ভুত অনুভূতি হল। আমি জানতাম এই দরজা আমার জীবন বদলে দেবে। আমি দরজার দিকে এগোলাম, আর রিয়া আমার হাত ধরে বলল, মৌলি ভেবে দেখো। কিন্তু আমার মন তখন অন্য কিছু ভাবছিল। আমি দরজাটা ঠেললাম। দরজাটা ঠেলতেই একটা ঠান্ডা হাওয়া আমার মুখে এসে লাগল, যেন বাড়িটা আমাকে স্বাগত জানাচ্ছে। আমি মৌলি দরজার ওপারে পা রাখলাম। রিয়া আমার পিছনে ছিল, তার হাত আমার হাতে শক্ত করে ধরা। তার কাঁপা কাঁপা গলায় বলল, মৌলি তুই সত্যিই এটা করছিস? আমি তার দিকে ফিরে তাকালাম। আমার চোখে একটা অদ্ভুত দৃঢ়তা। আমি বললাম, আমাকে জানতেই হবে। লোকটা আমাদের পিছনে হাঁটছিল। তার পায়ের শব্দ প্রায় শোনা যাচ্ছিল না। তার হাতে সেই চাবি, যেটা সে আঙুলে ঘুরিয়ে খেলছিল। তার মুখে একটা হাসি, যেন সে জানত এই মুহূর্তে পা আসবে। আমরা দরজার ওপারে একটা বড় ঘরে ঢুকলাম। ঘরটা ছিল অন্ধকার, শুধু মাঝখানে একটা বড় কাচের জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছিল। জানালার সামনে একটা পুরনো কাঠের টেবিল, আর তার ওপরে একটা বড় আয়না। আয়নার কাছে কোনো ফাটল ছিল না, কিন্তু তাতে আমার প্রতিচ্ছবি দেখে আমার শরীরে শিওরণ খেলে গেল। আমার আংটি, যেটা আমি খুলতে পারছিলাম না, হঠাৎ ঝকঝক করে উঠল। আয়নায় আমি নিজেকে দেখলাম, কিন্তু আমার পাশে আরেকটা ছায়া ছিল, সেই নারী যাকে আমি আগের দৃশ্যে দেখেছিলাম। তার শাড়ি বাতাসে উড়ছিল, আর তার চোখে সেই একই তৃপ্তি। আমি চমকে পিছিয়ে গেলাম। রিয়া আমার হাত ধরে বলল, মৌলি কি হলো, তুই কি দেখছিস? আমি কিছু বলতে পারলাম না। আমার মনে হচ্ছিল এই বাড়ি আমার সাথে কথা বলছে। লোকটা টেবিলের কাছে গিয়ে দাঁড়াল। সে বলল, এই আয়না এই বাড়ির হৃৎপিণ্ড। এটা তোমাকে দেখায় তুমি কি চাও। কিন্তু সাবধান,
এটা তো আমাকে সবকিছু দিতে পারে, কিন্তু তার বদলে কিছু নেয়। তার কথায় আমার মনটা দুলে উঠল। আমি কি চাই? আমার জীবনের একঘেয়েমি, কলেজের নতুন দিনগুলো আর আমার ভেতরের অস্থিরতা? এ বাড়ি যেন আমার সব প্রশ্নের উত্তর জানে। আমি আয়নার কাছে এগিয়ে গেলাম। আমার প্রতিচ্ছবি আরও স্পষ্ট হয়ে উঠল। আমি দেখলাম আমার পাশে সেই নারী দাঁড়িয়ে আছে। তার হাসিতে একটা অদ্ভুত মায়া ছিল। সে ফিসফিস করে বলল, তুমি এসেছ। আমি জানতাম তুমি আসবে। তার কথায় আমার শরীরে একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। আমি বললাম, তুমি কে? এই বাড়ির রহস্য কি? লোকটা আমার পাশে এসে দাঁড়াল। সে বলল, এই নারী ছিল এই বাড়ির প্রথম অধিবাসী। তার নাম ছিল মায়া। সেই বাড়িতে এসেছিল একটা মুক্তির খোঁজে। সে পেয়েছিল, কিন্তু তার দাম দিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, কি দাম? সে হাসল আর বলল, তার স্বাধীনতা। এই বাড়ি তাকে মুক্তি দিয়েছিল, কিন্তু তাকে এখানেই থাকতে হয়েছে। তার কথায় আমার মনটা দ্বিধায় পড়ে গেল। আমি কি এই রহস্যের শেষ জানতে চাই? আমি আয়নার দিকে তাকালাম। মায়ার প্রতিচ্ছবি আমার দিকে হাসছিল। তার হাতে সেই কাঁচের শিশি, যেটা আমি আগে দেখেছিলাম। সে বলল, এক ফোঁটা আরও নাও, তাহলেই তুমি সব বুঝবে। আমি শিশিটা হাতে নিলাম। রিয়া আমাকে থামাতে চাইল, কিন্তু আমার মন তখন অন্য কিছু ভাবছিল। আমি আর এক ফোঁটা তরল মুখে দিলাম। তৎক্ষণাৎ আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। আমি দেখলাম আমি এই বাড়িতে, কিন্তু এটা অন্য সময়। মায়া একা ঘরে বসে আছে, তার হাতে সেই আংটি। তার চোখে একটা অদ্ভুত তৃপ্তি, কিন্তু তার পাশে একটা ছায়া, যেন কেউ তাকে দেখছে। আমি দেখলাম সে একটা চিঠি লিখছে, সেই চিঠি যেটা আমি পড়েছিলাম। তারপর সে আয়নার সামনে দাঁড়ালো, আর তার প্রতিচ্ছবি যেন তার সাথে কথা বলছে। আমি শুনলাম সে বলছে, আমি প্রস্তুত, আমি এই দাম দেব। যখন আমার চোখ খুলল, আমি দেখলাম আমি আবার সেই ঘরে। লোকটা আমার দিকে তাকিয়ে হাসছিল। তুমি এখন বুঝেছ, তাই না? সে বলল। আমি কাঁপা গলায় বললাম, এই বাড়ি কি করে? এটা মানুষকে কি দেয়? সে বলল, এই বাড়ি তোমার গভীরতম ইচ্ছা পূরণ করে, কিন্তু তার বদলে তুমি এই বাড়ির একটা অংশ হয়ে যাও। মায়া এখানে আছে, তার ছায়া এই আয়নায়। তুমি কি তার মতো হতে চাও? আমি আয়নার দিকে তাকালাম। মায়ার প্রতিচ্ছবি আমার দিকে হাসছিল। আমার মনে হলো সে আমাকে ডাকছে। আমার ভেতরে একটা অদ্ভুত টান। আমি কি চাই? আমার জীবনের একঘেয়েমি থেকে মুক্তি, নাকি কিছু আরও বড়? আমি বললাম, আমি জানতে চাই, আমি এই রহস্যের শেষ দেখতে চাই। লোকটা হাসল। সে বলল, তাহলে এই আয়নায় নিজেকে দেখো আর বলো তুমি কি চাও। আমি আয়নার সামনে দাঁড়ালাম। আমার প্রতিচ্ছবি যেন আমার সাথে কথা বলছে। আমি দেখলাম আমি একটা নতুন জীবনে, যেখানে আমি মুক্ত, আমার সব ইচ্ছা পূরণ হয়েছে। কিন্তু আমার পাশে মায়ার ছায়া, যেন সে আমাকে সতর্ক করছে। আমি বললাম, আমি মুক্তি চাই, কিন্তু আমি এই বাড়ির অংশ হতে চাই না। লোকটা হাসল। তুমি সাহসী মৌলি, কিন্তু এই বাড়ি ছাড়ে দেয় না। সে আয়নার দিকে ইশারা করল। আমি আমার তাকালাম। এবার আমার প্রতিচ্ছবি বদলে গেল। আমি দেখলাম আমি এই বাড়িতে, কিন্তু আমি একা নই। আমার পাশে লোকটা, তার হাসিতে একটা অদ্ভুত মায়া। আমি বুঝলাম এই বাড়ির রহস্য শুধু মায়ার নয়, এই লোকটারও। আমি পিছিয়ে এলাম। আমি বললাম, আমি এই দাম দেব না। আমি আংটিটা খোলার চেষ্টা করলাম, আর এবার সেটা খুলে গেল। আমি আংটিটা টেবিলে রাখলাম। লোকটা হাসল, কিন্তু এবার তার হাসিতে একটা অদ্ভুত বিষণ্ণতা ছিল। সে বলল, তুমি বেছে নিয়েছ, কিন্তু মনে রেখো, এই বাড়ি তোমাকে ভুলবে না। আমি রিয়ার হাত ধরে পিছনে ফিরলাম। আমরা প্যাসেজ দিয়ে ফিরে এলাম, সিঁড়ি দিয়ে নামলাম। বাড়িটা যেন আমাদের ছেড়ে দিচ্ছিল। আমরা বাইরে বেরিয়ে এলাম। চাঁদের আলো পাড়াটাকে রূপলি করে রেখেছিল। আমি পিছনে তাকালাম। বাড়িটা নিশ্চুপ, কিন্তু আমার মনে হলো সেটা আমাকে দেখছে।